রহিমের স্ত্রী সালমা চারপাইয়ের ওপর শুয়ে ভয়ানকভাবে কাশছিল। তার পাঁজরগুলো কাশির তীব্রতায় নড়ছিল। সন্ধে হয়ে আসছিল। যখন রহিম ভিক্ষা করে ফিরে নিজের কাঁচা ঘরে প্রবেশ করল, তখন সালমা তাকে দেখে হতভম্ব হয়ে গেল। রহিমের হাতে আজ শুধু কয়েকটা সিক্কা ছিল না, বরং সে একটা ১.৫ বছরের নিষ্পাপ মেয়েকে কোলে তুলে নিয়ে এসেছিল। সালমা বিস্ময় ও উদ্বেগ নিয়ে জিজ্ঞাসা করল, রহিম, এটা কার মেয়ে তুলে এনেছ? এই মেয়েটি কোথা থেকে এলো? রহিমের মুখে এক অদ্ভুত খুশির ছাপ ছিল। সে বলল, দেখ তো সালমা, কত সুন্দর ও লাবণ্যময়ী এই মেয়েটি। একটু বড় হলে এটাকে নিজের সঙ্গে ভিক্ষা করতে নিয়ে যাব। অনেক ভিক্ষা মিলবে এর কাছ থেকে। আমার নাম রহিম, এবং আমরা খুবই গরিব মানুষ ছিলাম। আমরা ঢাকা শহরের এক গরিব মহল্লায় তৈরি কাঁচা ঘরগুলোতে থাকতাম। এই কাঁচা ঘরগুলো মাটি ও গাদা দিয়ে তৈরি ছিল, যাদের ছাদের ওপর প্রায় পুরনো কাঠ, বাঁশ, প্লাস্টিকের বস্তা পড়ে থাকত। এই জায়গাটা এমন ছিল যেখানে চারদিকে মাটি, ধুলো ও আবর্জনার স্তূপ চোখে পড়ত। বৃষ্টি হলে মাটি কাদায় ভরে যেত এবং কাঁচা ঘরের দেওয়াল থেকে মাটি গলে পড়তে থাকত। না পানি ও সাফ পানি মিলত, আর না পেট ভরানোর কোনো স্থায়ী ব্যবস্থা ছিল। আমরা খোলা আকাশের নিচে ইটের চুল্লি জ্বালিয়ে রুটি পাকাতাম, যার জন্য কাঠ আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে আনতে হতো। আমাদের কাছে দুনিয়ার কোনো মূল্যবান জিনিস ছিল না, শুধু একটা পুরনো টিভি ছিল যেটা প্রায়ই খারাপ থাকত। কখনো ঠিক হলে মেয়ে সেটায় কার্টুন দেখে খুশি হয়ে যেত। আমার একটা মেয়ে ছিল রূপা, যে আমাদের পুরো বিশ্ব ছিল, কিন্তু দারিদ্র্য তাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভিক্ষা করতে অভ্যস্ত ছিলাম। এটা আমাদের পারিবারিক পেশা ছিল, তাই এতে আমাদের কোনো লজ্জা অনুভব হতো না। শুরুতে আমরা ৩ জন, অর্থাৎ আমি, আমার স্ত্রী এবং আমার মেয়ে, সবাই ভিক্ষা করতে যেতাম। আমাদের কাঁচা ঘরের দেওয়ালের ছায়ায় যতটা আরাম মিলত, বাইরের রাস্তাগুলো ততটাই নিষ্ঠুর ছিল। কিন্তু একটা কথা পাকা ছিল, যে যখন কোনো শিশু আমাদের সঙ্গে ভিক্ষা করতে যেত, তখন লোকেরা বেশি দয়া করত এবং বেশি টাকা দিত। প্রায়ই কেউ খাবারের জিনিসও দিয়ে দিত, কখনো পুরনো কাপড়ও মিলে যেত। কিন্তু তারপর একদিন এমন এলো যেটা আমাদের জীবনের ভিত্তি নড়িয়ে দিল। আমার মেয়ে রূপার টিবি হয়ে গেল। সে আগেও দুর্বল ছিল, কিন্তু একদিন খিদের তীব্রতায় আবর্জনার স্তূপ থেকে কোনো নোংরা জিনিস তুলে খেয়ে ফেলল। হয়তো তাতে বিষাক্ত জীবাণু ছিল। কয়েকদিন পর তার অবস্থা খারাপ হয়ে গেল। কাশি থামার নাম নিচ্ছিল না, শ্বাসকষ্ট হচ্ছিল, এবং সারা রাত সে জ্বরে পুড়ে যেত। আমরা আমাদের কাঁচা ঘরের কাছে এক পুরনো হেকিমকে দেখালাম। সে বলল, রহিম, এটা সাধারণ কাশি নয়, এটা ভিতর থেকে তাকে খাচ্ছে। যদি সঠিক চিকিৎসা না করা হয় তাহলে প্রাণও চলে যেতে পারে। সে একটা ওষুধ বলল, যেটা আমাদের জন্য এত দামি ছিল যতটা আমাদের পুরো সপ্তাহের রেশন হতো। আমরা যতটা সম্ভব টাকা জোগাড় করে সেই ওষুধ কিনলাম। যখন আমার মেয়ে সেই ওষুধ খেত, তখন কয়েকদিনের জন্য ভালো হয়ে যেত, কিন্তু যেই ওষুধ শেষ হতো, অসুখ আবার একইভাবে ফিরে আসত। এখন আমার স্ত্রীকেও সারাক্ষণ ঘরে থাকতে হতো, কারণ শিশুকে এক মুহূর্তের জন্যেও একা ছাড়া যেত না। তাই আমি একা ভিক্ষা করতে যেতাম। আমার সঙ্গে এখন আর কোনো শিশু ভিক্ষা করতে থাকত না। এই কারণে লোকের চোখে আমার মর্যাদা এক ভিখারির চেয়ে বেশি এক অকর্মণ্য মজুরের মতো হয়ে গিয়েছিল। প্রায়ই লোকেরা আমাকে ধমক দিত, বলতো, হৃষ্টপুষ্ট আছো, কাজ কেন করো না, ভিক্ষা কেন করো? আমি তাদের কিভাবে বলতাম, যার শিকড় ওই কাঁচা ঘরগুলোতে, আর যার উত্তরাধিকার শুধু কষ্কল, তাকে সমাজ অন্য কোনো কাজ দেয়ই না। একদিন আমি ভাবলাম, যদি অন্য কারো শিশুকে সঙ্গে নিয়ে যাই তাহলে হয়তো বেশি টাকা মিলবে। আমি মহল্লার এক পরিচিতকে বললাম যে সে তার ছেলেকে আমার সঙ্গে পাঠিয়ে দিক। শুরুতে সে রাজি হয়েছিল, কিন্তু যখন সন্ধ্যায় টাকার হিসাব হলো, তখন সে বলল, এটা তো আমার ছেলের নিষ্পাপত্বের উপার্জন, এতে সবচেয়ে বড় অংশ আমার প্রাপ্য। এই কথায় ঝগড়া হয়ে গেল, এবং আমি ঠিক করে নিলাম যে এখন আর কারও সাহায্যে চলব না। রূপা বিছানায় লেগে গিয়েছিল, এবং সালমার অবস্থা তাকে দেখে অর্ধেক হয়ে গিয়েছিল। কাঁচা ঘরে এখন শুধু বিষাদের আস্তানা ছিল। সকালে আমি বেরোতাম, দুপুর পর্যন্ত কয়েকটা সিক্কা জমা হতো। তাহলে দুবেলার রুটিও পুরো পড়ত না। রাতে যখন আমি চারপাইয়ে শুয়ে পড়তাম, তখন ছাদের ফুটো দিয়ে দেখা যাওয়া তারাগুলো দেখে ভাবতাম যে আমাদের জীবন কি কখনো বদলাবে না? আমার মেয়ে কি কখনো এই কাঁচা ঘরের উঠোনে দৌড়াবে, নাকি সবসময় অসুস্থ থাকবে? তারপর সেই অদ্ভুত দিনটা এলো। আকাশে মেঘ ছিল এবং বাতাসে এক ভারী শান্তি ছিল। শহরের এক দূরের এলাকায়, যেখানে বড় বড় কোঠা ছিল, আমি এক গলি দিয়ে যাচ্ছিলাম।
সেখানে আবর্জনার বড় বড় স্তূপ রাখা ছিল। খিদের মারে আমার খারাপ অবস্থা ছিল। আমি এক আবর্জনার স্তূপের পাশে লাগানো নলকূপ থেকে পানি খাওয়ার জন্য থামলাম। যেই আমি ঝুঁকে পানি খেলাম, আমার কানে এক মৃদু কিন্তু বেদনাময় শব্দ এলো। এটা কোনো বাচ্চার ফোঁ পানির শব্দ ছিল। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম সেখানে দূর দূর পর্যন্ত কেউ ছিল না। আমি শব্দের দিকে এগোলাম। এক পুরনো দামি রেশমি কাপড়ে জড়ানো কোনো জিনিস নড়ছিল। আমি কাপা হাতে সেই কাপড় সরালাম। তখন আমার চোখ খুলে খুলে রয়ে গেল। সেখানে এক অত্যন্ত সুন্দর ফর্সা ও গোলগাল মেয়ে পড়েছিল। তার বয়স ১.৫ বছরের কাছাকাছি হবে। তার চোখ কেঁদে কেঁদে ফোলা হয়ে গিয়েছিল, কিন্তু তাতে এমন চকচকে ছিল যে আমি কখনো আমাদের মহল্লার বাচ্চাদের মধ্যে দেখিনি। তার কাপড় নোংরা হয়ে গিয়েছিল, কিন্তু সেগুলো রেশমি ও খুব দামি লাগছিল। আমি এক মুহূর্তের জন্য ভাবলাম যে এটাকে এখানেই ছেড়ে দিই, পুলিশের ঝামেলা হতে পারে। কিন্তু তারপর আমার ভিতরের লোভী ভিখারি জেগে উঠল। আমি ভাবলাম যদি এই মেয়েটি আমার হাতে থাকে তাহলে লোকেরা দয়া করে আমাকে নোটে ভরে দেবে। আমি তাকে তুলে নিলাম। সে আমার নোংরা হাতে আসতেই কিছুক্ষণ চুপ হয়ে গেল এবং তারপর আমার জামা ধরে ফোপাতে লাগল। আমি তাকে আমার ছেঁড়া কম্বলে লুকিয়ে দ্রুত নিজের কাঁচা ঘরের দিকে চলে এলাম। যখন আমি ঘরে পৌঁছালাম তখন সালমা বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। রহিম, এটা কার বাচ্চা তুলে এনেছ? সে উদ্বেগ নিয়ে জিজ্ঞাসা করল। আমি উত্তেজনায় বললাম, দেখ তো সালমা, আল্লাহ আমাদের কথা শুনেছেন। এই মেয়েটি আমাদের জন্য ধন। ধন একটু বড় হলে এটাকে সঙ্গে নিয়ে যাব। লোকেরা তার চেহারা দেখে আমাদের এত দান করবে যে আমাদের অবস্থা ভালো হয়ে যাবে। তোমার ওষুধও আসবে এবং রূপার চিকিৎসাও হবে। সালমা প্রথমে খুব ভয় পেল, তারপর বলতে লাগল, এটা কোনো বড় ঘরের মনে হয়। এক না একদিন পুলিশ এটাকে খুঁজতে খুঁজতে আমাদের কাছে পৌঁছবেই এবং পুলিশ আমাদের ধরবে। কিন্তু দারিদ্র্য তার ভয় মেরে দিয়েছিল। সে মেয়েটিকে গোসল করাল, রূপার পুরনো কিন্তু সাফ কাপড় পরাল এবং তাকে একটু দুধ খাওয়াল। আমরা তার নাম নূর রেখে দিলাম, কারণ সেই কাঁচা ঘরে চাঁদের মতো জ্বলছিল। সেই মেয়েটি খুব নিষ্পাপ ছিল। সে শুরুতে খুব কাঁদত, হয়তো তার মাকে খুঁজত, কিন্তু সালমা তাকে নিজের মমতা দিল, তাকে ভুলিয়ে দিল। আস্তে আস্তে সে ওই কাঁচা ঘরের অর্ধেক হয়ে গেল। রূপাও সেই মেয়েটিকে দেখে বাঁচতে শুরু করেছিল। আমি এখন প্রতিদিন নূরকে সঙ্গে নিয়ে যাওয়া শুরু করেছিলাম। আমার অনুমান সঠিক ছিল। লোকেরা যখন নূরকে দেখত তখন গলে যেত, গাড়ির কাঁচ নামত এবং ১২০ টাকার বদলে এখন ১০০ টাকার নোট আমার কসকলে পড়তে লাগল। ৬ মাসের মধ্যেই আমাদের কাঁচা ঘরের অবস্থা বদলাতে শুরু করল। আমরা নতুন রেশন দিলাম, রূপার জন্য উন্নত মানের ওষুধ আনলাম, কিন্তু আমার মনে সবসময় একটা ভয় থাকত যে কেউ এই মেয়েটিকে চিনে না ফেলে। আমি তাকে মহল্লার অন্য লোকদের থেকে লুকিয়ে রেখেছিলাম। সবাই বুঝত যে সে আমার মেয়ে, যার মা মারা গেছে। কখনো কখনো যখন আমি রাতে নূরকে ঘুমিয়ে দেখতাম, তখন বিবেক তিরস্কার করত যে আমি এক নিষ্পাপের জীবন নষ্ট করছি, তাকে ভিখারি বানাচ্ছি। কিন্তু তারপর যখন আমি রূপার কাশি শুনতাম তখন আমার মন শক্ত হয়ে যেত। আমি ভেবে নিয়েছিলাম যতদিন এই মেয়েটি আমার কাছে আছে ততদিন আমাদের দারিদ্র্য দূর হতে থাকবে। সময় কাটার সঙ্গে সঙ্গে নূর এখন আমাদের কাঁচা ঘরের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। সে এখন ২ বছরের হয়ে গিয়েছিল এবং তার তোঁতলা জিভ থেকে বের হওয়া শব্দগুলো আমাদের সেই জনশূন্য মাটির ঘরে জীবনের ঢেউ বয়ে দিত। আমি তাকে নিয়মিতভাবে নিজের কাজের জন্য প্রস্তুত করা শুরু করেছিলাম। আমি জানতাম যদি তাকে সাফসুতরো রাখি তাহলে লোকেরা তাকে কোনো ধনীর মেয়ে ভেবে সন্দেহ করবে। তাই আমি প্রতিদিন সকালে তাকে তৈরি করার সময় এক জালিম কাজ করতাম। আমি রান্নাঘর থেকে ছাই তুলে তার ফর্সা গালে মাখিয়ে দিতাম। তার রেশমি চুলে ইচ্ছে করে মাটি ঢুকিয়ে দিতাম, যাতে সেগুলো জট পাকিয়ে যায় এবং দেখতে লোকদের মনে হয় যে এটা কোনো চরম অসহায় ও দরিদ্র বাপের মেয়ে। সালমা শুরুতে আমার সঙ্গে ঝগড়া করত। রহিম, এই জুলুম করো না, এই নিষ্পাপের চামড়া কত নরম, ছাই থেকে তার চুলকানি হয়, দেখ কেমন ছটপট করে। কিন্তু আমি তাকে ধমক দিতাম, সালমা, এটা ছাই নয়, এটা আমাদের ভাগ্য বদলানোর পাউডার। যত খারাপ অবস্থা দেখাবো ততই কসকল ভরে আসবে। সালমা চুপ হয়ে যেত, কারণ তার জানা ছিল যে রূপার ওষুধ এখন শুধু এই নূরের কল্যাণে আসছে। রূপা এখন একটু একটু হাঁটতে শুরু করেছিল, কিন্তু সে সারাদিন নূরের চারপাশে ঘুরে বেড়াত। তাদের দুজনের নিষ্পাপ বন্ধুত্ব দেখে কখনো কখনো আমার মন গলে যেত, কিন্তু পরের মুহূর্তেই দারিদ্র্যের সাপ আমার অনুভূতিকে গিলে ফেলত। এখন আমি শহরের সেই চৌরাস্তাগুলোর দিকে যাওয়া শুরু করেছিলাম যেখানে বড় বড় গাড়ি থামত।
আমি নূরকে নিজের কোলে শুইয়ে দিতাম এবং তাকে শেখাতাম, যখন গাড়ির কাঁচ নামবে তখন তোমাকে তোমার ছোট হাত বাড়িয়ে দিতে হবে এবং কাঁদো কাঁদো মুখ করতে হবে। নূর খুব বুদ্ধিমতী ছিল। সে তাড়াতাড়ি বুঝে গিয়েছিল যে আব্বা কি চায়। যখন সে তার মোটা মোটা চোখে চোখের জল ভরে গাড়ির লোকদের দিকে তাকাত, তখন পাথরের মনও গলে যেত। লোকেরা নিজের গাড়ি থেকে নেমে তাকে চুমু খেত, তাকে বিস্কুট ও চকলেট দিত এবং আমাকে ৫০০ বা ১,০০০-এর নোট দিয়ে বলতো, ভাই, এই মেয়েটির খেয়াল রাখো, এটা তো পরী মনে হয়। সেই টাকা থেকে আমাদের কাঁচা ঘরের চেহারা পাল্টে যাচ্ছিল। আমি ঘরের দেওয়ালে নতুন মাটি লাগালাম, ছাদে নতুন প্লাস্টিকের শীট লাগালাম, যাতে বৃষ্টির ভয় শেষ হয়ে যায়। সালমা এখন নতুন জোড়া পরত এবং রূপার মুখও অসুখের হলুদ রং থেকে বেরিয়ে একটু লালচে ধরতে শুরু করেছিল। কিন্তু যত টাকা আসছিল, আমার ভয়ও বাড়ছিল। মহল্লার কিছু লোক এখন সন্দেহ করতে শুরু করেছিল। আমাদের প্রতিবেশী রামজানি, যে নিজেও ভিক্ষা করত, একদিন আমার কাছে এসে বলল, রহিম, এই মেয়েটি তোমার মনে হয় না? এর চোখ, এর নাক অদ্ভুত লাগে। এটা তো কোনো রাজা মহারাজার বংশ মনে হয়। সত্যি বলো, কোথা থেকে তুলে এনেছ কি? আমি রাগে তাকে তাড়িয়ে দিলাম। নিজের জীব সামলাও রামজানি, এটা আমার মেয়ে, এটা তার মায়ের মতে দেখতে। কিন্তু রামজানির সেই কথা আমার মনে গেঁথে রয়ে গেল। আমার মনে হচ্ছিল যে এই রহস্য আর বেশিদিন লুকিয়ে থাকবে না। ঠিক সেই সময় শহরে এক খবর ছড়িয়ে পড়ল যে এক খুব বড় ব্যবসায়ী আব্দুল করিম সাহেবের একমাত্র মেয়ে জান্নাত, যাকে শত্রুরা অপহরণ করেছিল, এখনও পাওয়া যায়নি। খবরের কাগজে তার ছবি ছাপা হচ্ছিল এবং টিভিতে বারবার ঘোষণা হচ্ছিল যে যে কেউ মেয়েটির খোঁজ দেবে তাকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। একদিন আমি বাজারে এক খবরের কাগজ বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমার চোখ একটা ছবির ওপর পড়ল। সেটা নূরের ছবি ছিল। সেই চোখ, সেই নিষ্পাপত্য, আমার পুরো শরীর ঘামে ভিজে গেল। আমি তাড়াতাড়ি নূরকে নিজের চাদরে লুকিয়ে গলিগুলোতে দৌড়াতে দৌড়াতে নিজের কাঁচা ঘরে পৌঁছালাম। আমি সালমাকে বললাম, সালমা, এখন বিপদ অনেক বেড়ে গেছে, আমরা এটাকে বাইরে নিয়ে যেতে পারব না। যদি কেউ চিনে ফেলে তাহলে আমাদের ফাঁসি হবে। সালমা কাঁপতে লাগল। আমি আগেই বলেছিলাম, রহিম, এটা আগুন, যা আমাদের পুড়িয়ে দেবে। এটাকে ফিরিয়ে দিয়ে এসো যেখান থেকে নিয়ে এসছিলে। কিন্তু আমি ভাবলাম, যদি আমি এটাকে ফিরিয়ে দিই তাহলে আমার উপার্জন বন্ধ হয়ে যাবে, রূপা আবার বিছানায় লেগে যাবে এবং তারপর আমাদের ঘরের অবস্থা আগের মতো হয়ে যাবে। আমি এক নতুন পরিকল্পনা করলাম। আমি ভাবলাম যে এখন আমি শহরের সেই অংশে কখনো যাব না যেখানে বড় লোকেরা থাকে। আমি এখন দূরের এলাকা এবং মাজারে যাব, যেখানে ভিড় বেশি হয় এবং কেউ চিনবে না। আরও কয়েক মাস কেটে গেল। নূর এখন কথা বলতে শুরু করেছিল। সে আমাকে আব্বা বলতো, কিন্তু কখনো কখনো সে আগের ঘরের লোকদের মধ্যে কারোর নামও নিত। এক রাতে যখন সে ঘুমোচ্ছিল, তখন সে চাপা গলায় বলল, মা, গুড়িয়া। আমি তাকে ঝাঁকিয়ে জাগিয়ে দিলাম, কারণ আমার তার অতীত থেকে খুব ভয় লাগত। আমার লোভী চোখ এখন এই সিদ্ধান্ত নিয়েছিল যে নূরকে এক নতুন পরিচয় দেওয়া হবে। আমি তার চুল একটু ছোট করে কাটলাম, যাতে সে ছেলে মনে হয়, এবং তার নাম চাঁদ রেখে দিলাম। কিন্তু ভাগ্য তার খেলা খেলেই যায়। একদিন যখন আমি এক বড় মাজারের কাছে বসেছিলাম, আমি দেখলাম কিছু সাদা পোশাক পরা লোক ভিড়ের মধ্যে ঘুরছে। তাদের কাছে সেই ছবিগুলো ছিল যেগুলো আমি খবরের কাগজে দেখেছিলাম। তারা প্রত্যেক ভিখারির কাছে গিয়ে শিশুদের গভীরভাবে দেখছিল। আমার হৃদয় গলায় চলে এলো। আমি নূরকে তুলে নিয়ে সেখান থেকে বের হতে যাচ্ছিলাম যে এক লোক আমার হাত ধরে ফেলল। তার চোখ নূরের মুখের ওপর স্থির হয়ে গিয়েছিল। থামো ভাই, এই শিশুটি কি তোমার? সে কঠিন স্বরে জিজ্ঞাসা করল। আমি হুচট খেয়ে উত্তর দিলাম, জি সাহেব, আমারই ছেলে। সে আমার চোখে তাকালো এবং তারপর এক ওয়্যারলেস বের করে কিছু বলল। আমি বুঝে গেলাম যে ঘেরাও সংকীর্ণ হয়ে গেছে। আমি তাকে ধাক্কা দিয়ে মাজারের সরু গলিতে দৌড় শুরু করলাম। আমার পিছনে চিৎকার উঠল, ধরো তাকে, ধরো, পালাচ্ছে সে, ধরো তাকে। আমি যেভাবে পারলাম নিজের কাঁচা ঘরে পৌঁছালাম, কিন্তু আমার পিছনে এখন আইনের হাত পৌঁছে গিয়েছিল। আমি সালমাকে ডেকে বললাম, তাড়াতাড়ি করো, মালপত্র বাঁধো, আমাদের এখান থেকে এক্ষুনি পালাতে হবে। কিন্তু আমরা এখনও মালপত্র গোছাচ্ছিলাম যে বাইরে গাড়ি থামার শব্দ এলো। পুলিশ আমাদের কাঁচা ঘরকে ঘিরে ফেলেছিল। তাদের সঙ্গে এক কালো চকচকে গাড়ি থেকে সেই লোক নামল যাকে আমি খবরের কাগজে দেখেছিলাম, আব্দুল করিম সাহেব। আমি নূরকে বুকে জড়িয়ে নিলাম। সে ভয়ে কাঁদতে শুরু করল। আমার মন বলছিল যে এটা সেই মুহূর্ত যখন আমার ৬ মাসের মিথ্যা ও লোভের কাঁচা ঘর ভেঙে পড়তে যাচ্ছে।
বাইরে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ আমার কানে হাতুড়ির মতো বাজছিল। আমার কাঁচা ঘর, যেটা এতদিন আমার আশ্রয় ছিল, এখন আমার কাছে এক কারাগার মনে হচ্ছিল। সালমা আতঙ্কিত হয়ে ঘরের কোণে বসে পড়েছিল, এবং রূপা, যে এখনও পুরোপুরি সুস্থ হয়নি, ভয়ে জোরে জোরে কাশতে শুরু করল। আমি নূরকে নিজের বুকে এমনভাবে জড়িয়ে রেখেছিলাম যেন কোনো মূল্যবান ধন লুট হতে যাচ্ছে। রহিম, বাইরে বেরিয়ে এসো, ঘর ঘেরাও হয়েছে। বাইরে থেকে এক গর্জনধ্বনি এলো। আমি জানালার ভাঙা ফুটো দিয়ে উকি দিলাম। বাইরে পুলিশরা বন্দুক তাক করে রেখেছিল। তাদের মাঝে আব্দুল করিম সাহেব দাঁড়িয়েছিলেন। তাদের মুখ কোনো মূর্তির মতো নিস্তব্ধ ছিল, কিন্তু তাদের চোখে 6 মাসের যন্ত্রণা ও ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার মন চাইল যে আমি পিছনের দেওয়াল টপকে পালিয়ে যাই, কিন্তু সেখানেও সিপাহীরা দাঁড়িয়েছিল। আমি সালমার দিকে তাকালাম। তার চোখে অনুরোধ ছিল যে এখন সত্য বলে দাও, না হলে আমরা সবাই মরে যাব। আমি কাঁপা হাতে নূরকে মাটিতে নামালাম। তার মুখে এখনও সেই ছাই লাগানো ছিল যেটা আমি সকালে মেখেছিলাম, কিন্তু তারপরও তার নিষ্পাপত্য লুকিয়ে থাকছিল না। আমি আস্তে করে কাঁচা ঘরের জীর্ণ দরজা খুললাম। যেই আমি বাইরে বেরোলাম, 2 সিপাহী ঝাঁপিয়ে আমার কলার ধরে ফেলল। সাহেব, এই সেই লোক, এই সেই অপহরণকারী যে আপনার মেয়েকে অপহরণ করেছে, এক পুলিশ অফিসার চিৎকার করে বলল। আব্দুল করিম সাহেব দ্রুত পায়ে আমার দিকে এগিয়ে এলেন। তাদের চোখ আমার উপর ছিল না। তারা আমার পিছনে দাঁড়ানো সেই ছোট মেয়েটিকে দেখছিলেন, যে ভয়ে সালমার আঁচল ধরে রেখেছিল। আব্দুল করিম সাহেব সেখানে মাটিতে বসে পড়লেন। তারা পকেট থেকে একটা ছবি বের করলেন এবং তারপর মেয়েটির মুখ দেখলেন। তাদের হাত কাঁপতে লাগল। জান্নাত, তারা ধীর গলায় ডাকলেন। নূর বিস্ময়ে তাদের দেখল। তার কাছে সেই নাম জান্নাত হয়তো ঝাপসা মনে ছিল, নয়তো হয়তো সেই লোকের গলায় এমন কোনো আকর্ষণ ছিল যেটা তাকে তার অতীতের দিকে টানছিল। সে আস্তে করে সালমার পিছন থেকে বেরিয়ে এলো এবং এক পা আব্দুল করিম সাহেবের দিকে বাড়াল। তুমি কে? সে নিজের তোতলা গলায় জিজ্ঞাসা করল। আব্দুল করিম সাহেবের চোখ থেকে চোখের জল বেরিয়ে তাদের গাল বেয়ে গড়াতে লাগল। আমি তোমার বাবা, আমার জান, আমি তোমাকে নিতে এসেছি। পুলিশ অফিসার আমাকে লাথি মারল। বলো, ওই মেয়েটি কোথা থেকে এনেছিলে? সত্যি সত্যি বলো, না হলে তোমার চামড়া ছাড়িয়ে নেব। আমি কেঁদে হাত জোর করলাম। সাহেব, আমি অপহরণ করিনি এই মেয়েটিকে। আমি তো এটাকে আবর্জনার স্তূপ থেকে তুলে এনেছিলাম। আমার নিজের মেয়ে মরছিল। আমার মনে হলো এই মেয়েটি আমার সাহায্য হবে। আমি এটাকে পালন করেছি সাহেব, এটাকে নিজের অংশের দুধ খাইয়েছি। আব্দুল করিম সাহেব রাগে আমার দিকে তাকালেন এবং বললেন, পালন করেছ নাকি এটাকে ভিখারি বানিয়ে নিজের টাকা কামিয়েছ? এর মুখে ছাই মেখে রাস্তায় অপমান করেছ তুমি? তুমি জানো এর মায়ের কি অবস্থা? সে 6 মাস ধরে হাসপাতালে আছে। তোমার এই এক লোভে 2 পরিবারকে জ্যান্ত মেরে দিয়েছ। পুলিশ আমাকে টেনে গাড়ির দিকে নিয়ে যাওয়া শুরু করল। সালমা ও রূপা চিৎকার করে কাঁদতে লাগল। আমাদের আব্বাকে ছেড়ে দাও, তারা কিছু করেনি। রূপার গলায় সেই যন্ত্রণা ছিল যেটা শুধু এক মেয়ের হৃদয় থেকে বের হতে পারে। আব্দুল করিম সাহেব এক মুহূর্তের জন্য রূপার দিকে তাকালেন। তারা দেখলেন যে সে কত দুর্বল এবং তার ঘর কত জীর্ণ। তারা নূরকে কোলে তুলে গাড়ির দিকে এগোতে লাগলেন, কিন্তু নূর হঠাৎ চিৎকার করে উঠল, না, আমাকে আব্বার কাছে যেতে হবে, ছেড়ে দাও আমাকে। সে আব্দুল করিম সাহেবের কোলে ছটপট করতে লাগল এবং আমার দিকে হাত বাড়াতে লাগল। তার জানা ছিল না যে তার আসল বাবা তিনি, আমি নই। তার কাছে তো সেই লোকই বাবা ছিল যে তাকে কাঁচা ঘরের মাটি ভরা উঠোনে দোলনা দুলিয়েছিল। এই দৃশ্য দেখে সেখানে দাঁড়ানো সিপাহীরাও চুপ হয়ে গেল। আব্দুল করিম সাহেব থেমে গেলেন। তারা নিজের মেয়ের চোখের জল মুছলেন এবং তারপর আমার দিকে তাকালেন। তাদের মুখে রাগ ও সহানুভূতির এক অদ্ভুত যুদ্ধ চলছিল। এটাকে এখন থানায় নিয়ে যাও, আব্দুল করিম সাহেব পুলিশ অফিসারকে বললেন, কিন্তু এর উপর অত্যাচার করো না, আমি নিজে এসে তার বয়ান নেব। আমাকে পুলিশ ভ্যানে ঢুকিয়ে দেওয়া হলো। যখন গাড়ি স্টার্ট হলো, তখন আমি কাঁচ দিয়ে দেখলাম যে আব্দুল করিম সাহেব নিজের মেয়েকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন এবং আমার কাঁচা ঘর, আমার স্ত্রী ও আমার অসুস্থ মেয়ে ধুলোর ঝড়ে পিছনে পড়ে যাচ্ছে। আমি জানতাম যে এখন আমার জীবনের সেই দিনগুলো শেষ হয়ে গেছে, যেখানে আমি এক নিষ্পাপের জীবনের বিনিময়ে নিজের ঘর চালাচ্ছিলাম। এখন হিসাবের সময় ছিল এবং আমার ভয় ছিল যে কোথাও আমার ভালো কাজ আমার পাপের ভারের নিচে চাপা না পড়ে যায়। থানার অন্ধকার কোঠরির সেলগুলো ঠান্ডা ও নিষ্ঠুর ছিল, একেবারে আমার সেই জীবনের মতো যেটা আমি এতদিন কাটিয়েছিলাম।
অন্ধকার কোঠরিতে বসে আমাকে শুধু নিজের কাঁচা ঘরে চিন্তা তাড়া করছিল। আমি ভাবছিলাম যে সালমা এখন একা কিভাবে রূপাকে সামলাবে, রূপার ওষুধ কোথা থেকে আসবে, এবং সবচেয়ে বড় কথা, এই নিষ্পাপ নূর যে এখন জান্নাত হয়ে গেছে, সে কি সেই আরামের জীবনে আমাদের মনে রাখবে, নাকি চিরকালের জন্য ভুলে যাবে। 3 দিন পর্যন্ত কেউ আমার সঙ্গে দেখা করতে আসেনি। পুলিশরা যখনই যেত আমাকে ঘৃণার সঙ্গে দেখত। তারপর চতুর্থ দিন হাজতের দরজা খুলল এবং এক পুলিশ অফিসার কড়া স্বরে বলল, ওয়ে রহিম, বাইরে বেরিয়ে এসো, সাহেব তোমাকে ডাকছেন। আমি কাঁপা পায়ে বাইরে এলাম। সামনে এক বড় ঘরে আব্দুল করিম সাহেব বসেছিলেন। তাদের সঙ্গে কোনো পুলিশ ছিল না। তাদের মুখে এখন সেই রাগ ছিল না যেটা গ্রেফতারির সময় ছিল, বরং এক গভীর চিন্তা ও শান্তি ছিল। তারা আমাকে চেয়ারে বসার ইশারা করলেন। আমি মেঝেতে বসতে যাচ্ছিলাম, তখন তারা হাত ধরে আমাকে চেয়ারে বসালেন। রহিম, আমি তোমার পুরো জীবনের রেকর্ড বের করিয়ে নিয়েছি, আব্দুল করিম সাহেব ধীর গলায় বললেন। তোমার প্রতিবেশীরা, সেই হেকিম যার কাছ থেকে তুমি রূপার ওষুধ নিতে, এবং তোমার মহল্লার লোকদের থেকে আমাকে জানা গেছে যে তুমি সত্যি এই মেয়েটিকে আবর্জনা থেকে তুলে এনেছিলে। যদি তুমি তাকে না তুলতে, তাহলে হয়তো সে ক্ষুধার্ত কুকুরের খাবার হয়ে যেত, নয়তো ঠান্ডায় মরে যেত। আমি কেঁদে বললাম, সাহেব, আমি অপরাধী, আমি লোভ করেছি, আমি তাকে ভিখারি বানিয়েছি, আমাকে ফাঁসি দিয়ে দিন। কিন্তু আমার স্ত্রী ও মেয়ে ঘরে একা থাকবে, তাদের জানা নেই খাবার নসিব হবে কিনা, তাই আমাকে ক্ষমা করে দিন। আব্দুল করিম সাহেব এক লম্বা শ্বাস নিলেন। রহিম, আইন অনুসারে তুমি অপরাধ করেছ, তুমি এক শিশুকে লুকিয়ে রেখেছ এবং তাকে ভিক্ষা করতে বাধ্য করেছ, কিন্তু এক বাবার হিসাবে আমি তোমার উপকার স্বীকার করি যে তুমি তাকে জীবিত রেখেছ। আমার স্ত্রী যে 6 মাস ধরে বিছানা থেকে উঠতে পারছিল না, জান্নাতকে দেখে এখন সুস্থ হয়ে উঠছে। জান্নাত বারবার আব্বা ডাকছে এবং সে তোমার কাছে আসতে চায়। তারা এক কাগজ আমার দিকে এগিয়ে দিলেন। আমি তোমার জামিন করিয়ে দিয়েছি এবং পুলিশের মামলা শেষ করিয়ে দিয়েছি, কিন্তু এখন তুমি সেই কাঁচা ঘরে ফিরে যাবে না। আমার চোখ বড় হয়ে গেল। সাহেব, তাহলে আমি কোথায় যাব? আব্দুল করিম সাহেব হাসলেন। আমি শহরে এক ছোট পাকা ঘর কিনেছি, সেটা তোমার, সেখানে বিদ্যুৎও আছে এবং সাফ পানিও আছে। আর হ্যাঁ, রূপার চিকিৎসার জন্য আমি শহরের সবচেয়ে বড় ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি। তার পুরো খরচ আমি বহন করব। তোমাকে ভিক্ষা করার দরকার নেই, তুমি আমার ফার্ম হাউসের ম্যানেজার হবে এবং সম্মানের রুটি কামাবে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে এসব সত্যি। যখন আমি থানা থেকে বেরোলাম, তখন সামনে আব্দুল করিম সাহেবের গাড়ি দাঁড়িয়েছিল। ভিতরে সালমা ও রূপা নতুন কাপড়ে বসে কাঁদছিল, কিন্তু এগুলো খুশির চোখের জল ছিল। আমরা সেই নতুন পাকা ঘরে পৌঁছলাম, যেটা স্বপ্নের মতো ছিল। কয়েকদিন পর এক বড় গাড়ি আমাদের ঘরের সামনে থামল। তাতে থেকে ছোট জান্নাত, যে নূর ছিল, নেমে এলো। সে এখন রেশমি পোশাকে ছিল, তার চুল আঁচড়ানো ছিল এবং তার গালে ছাই নয় বরং গোলাপি রং ছিল। সে দৌড়ে এসে আমার গলায় জড়িয়ে ধরল। আব্দুল করিম সাহেব দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলেন এবং হাসলেন। আজ আমি নিজের সেই পাকা ঘরে ঢাকায় বসে আছি। রূপা এখন স্কুলে যায় এবং একেবারে সুস্থ। আমার কখনো কখনো সেই কাঁচা ঘর মনে পড়লে আমার হৃদয় কেঁপে ওঠে। আমার উপলব্ধি হয়েছে যে আল্লাহ সেই নিষ্পাপ শিশুকে আমার জীবনে পাঠিয়েছিলেন যাতে সে আমার পাপের প্রায়শ্চিত্ত হয় এবং আমাকে অপমানের কসকল থেকে বের করে পরিশ্রমের মর্যাদায় পৌঁছে দেয়। জান্নাত এখনও মাসে একবার আমাদের সঙ্গে দেখা করতে আসে, এবং যখন সে আমাকে রহিম আব্বা বলে, তখন আমার মনে হয় যে বিশ্বের সব সম্পদ আমার পায়ের নিচে। দর্শকরা বলেন যে যে এক মানুষের প্রাণ বাঁচিয়েছে, সে যেন পুরো মানবতাকে বাঁচিয়েছে। জীবনে কখনো কারো সাহায্যের সুযোগ মিললে তা হাতছাড়া করো না। কে জানে, সেই ছোট্ট কাজটাই তোমার দুনিয়া ও আখিরাত সাজানোর মাধ্যম হয়ে উঠবে। অনুমতি দিন। আল্লাহ হাফিজ।